ওয়েলকাম টু দ্য নিউ ক্লাস। আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি জীববিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন পাঠ। তো চলো শুরু করা যাক। তো এই অধ্যায়ে টোটাল 3টে টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে প্রথম টপিকসটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা এবং শাখা, দ্বিতীয় টপিকসটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস, তৃতীয় টপিকসটা হচ্ছে জীবের বিপদ নামকরণ। এই 3টে টপিকস নিয়ে অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়টা অন্যান্য সকল অধ্যায়ের মতো খুব বেশি বোঝার কিছু নাই, কিন্তু কিছু ইম্পর্টেন্ট টপিকস আছে যেটা আমি এই ভিডিওতে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। 3টে টপিকসের মধ্যে প্রথম টপিকসটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট হলেও দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা টপিকস সৃজনশীল এবং এমসিকিউ দুইটার জন্যই ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মূলত ইম্পর্টেন্ট টপিকসটাই হচ্ছে শ্রেণীবিন্যাস এবং নামকরণ। তো চলো শুরু করি। তো অধ্যায়ের শুরুতেই জীববিজ্ঞান নিয়ে আলোচনা করা হয়েছে। জীববিজ্ঞান শব্দটা গ্রিক শব্দ, দুইটা গ্রিক শব্দ বায়োস এবং লগোস, এই দুইটা গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে বায়োলজি, বা যেটাকে আমরা বলি জীববিজ্ঞান। তাহলে জীববিজ্ঞান শব্দটা দুইটা গ্রিক শব্দ বায়োস এবং লগোস, এই দুইটা শব্দের সমন্বয়ে বায়োলজি শব্দটা গঠিত হয়েছে বা জীববিজ্ঞান শব্দটা গঠিত হয়েছে। তো জীববিজ্ঞানকে টোটাল দুইটা শাখায় বিভক্ত করা যায়, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানে মূলত তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং ফলিত জীববিজ্ঞানে মূলত প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তত্ত্বীয় বিষয় বলতে বোঝায় হচ্ছে থিওরিটিক্যাল যে বিষয়গুলো থাকে, যেমন মানুষের হাত কয়টা, পা কয়টা, বা আমাদের পাকস্থলী, আমাদের হৃৎপিণ্ডের কাজ, এইগুলো হচ্ছে তত্ত্বীয় বিষয়। তো তত্ত্বীয় বিষয় নিয়ে মূলত এই ভৌত জীববিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। আর ফলিত জীববিজ্ঞান যেটা, এখানে মূলত প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে, অর্থাৎ প্রয়োগমূলক জীববিজ্ঞানের প্রয়োগমূলক যে দিকটা থাকে, জীববিজ্ঞানের কোথায় কোথায় প্রয়োগ হইতে পারে সেই বিষয়টা নিয়ে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি যেটাকে বলা হয় সেখানে আলোচনা করা হয়। তাহলে জীববিজ্ঞানের দুইটা শাখা, একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো এই ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের কিছু অংশ আছে। তো প্রথমে আলোচনা করি ভৌত জীববিজ্ঞানের কি কি অংশ আছে, বা ভৌত জীববিজ্ঞানের উদাহরণ হিসেবে কোনগুলো বলা যেতে পারে। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে অঙ্গ সংস্থান, বা যেটাকে ইংলিশে বলা হয় হচ্ছে মরফোলজি। অঙ্গ সংস্থান বা মরফোলজি। অঙ্গ সংস্থান বিষয়টা হচ্ছে যে আমাদের যে অঙ্গগুলো আছে, মানবদের যে অঙ্গগুলা বা একটা প্রাণীর যে অঙ্গ হাত, পা, চোখ, মুখ, এই অঙ্গগুলা কিভাবে বিন্যস্ত আছে দেহে, সেই বিষয়টা এই অঙ্গ সংস্থানে আলোচনা করা হয়ে থাকে। তো অঙ্গ সংস্থানটা আবার দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল বা অন্ত অঙ্গ সংস্থান, একটা হচ্ছে এক্সটার্নাল বা বহি অঙ্গ সংস্থান, অর্থাৎ আমাদের দেহের ভেতরে যে অঙ্গগুলো থাকে সেইগুলা নিয়ে মূলত ইন্টারনাল বা অন্ত অঙ্গ সংস্থান বলা হয়। আর হচ্ছে বাহ্যিক যে অঙ্গগুলো থাকে যেমন হাত, পা, এইগুলা যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি বা বহি অঙ্গ সংস্থান। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি অর্থাৎ আমাদের টোটাল জীবজগৎকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো এই শ্রেণীতে বিভিন্ন জীবজগৎকে যে শ্রেণী বিন্যাস করা হয়েছে সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। এগুলো মূলত এমসিকিউর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। শারীরবিদ্যা বা ফিজিওলজি হচ্ছে আমাদের শরীরের ভেতরে যে কার্যকলাপগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে রেচন, শ্বসন, তারপরে হচ্ছে রেচন, শ্বসন, এই যে আমাদের শরীরের যে কার্যকলাপ হয়ে থাকে শরীরের ভিতরে, তো এইগুলোকে বলা হচ্ছে ফিজিওলজি বা শারীরবিদ্যা। এইটা যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফিজিওলজি বা শারীরবিদ্যা বলা হয়ে থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি মানে হচ্ছে টিস্যুতন্ত্র, যেটা টিস্যুবিদ্যা বলা হয়ে থাকে, এটাকে হিস্টোলজি বা টিস্যুবিদ্যা। তো এখানে মূলত একটা প্রাণীর যে টিস্যুর কাজ, টিস্যুর গঠন, এরকম যে বিষয়গুলো থাকে সেটা নিয়ে আলোচনা করে থাকে এই হিস্টোলজি বা টিস্যুবিদ্যাতে। তো বিভিন্ন কোষ মিলে এই টিস্যু তৈরি করে থাকে, তো এই টিস্যুর গঠন, কার্যাবলী, এগুলো হচ্ছে এই হিস্টোলজিতে আলোচনা করা হয়ে থাকে।
এরপরে যেটা সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, এই নিষিক্ত জায়গার থেকে ভ্রূণের পরিস্ফুটন হয় কিভাবে, ভ্রূণের বিকাশ হয় কিভাবে, এটা নিয়ে এই ভ্রূণবিদ্যাতে আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। সাইটো শব্দের অর্থ হচ্ছে কোষ। সাইট বা সাইটো এটা অর্থ হচ্ছে কোষ, এবং সাইটোলজি মানে হচ্ছে কোষবিদ্যা। তো কোষ সম্পর্কে যাবতীয় বিষয় আলোচনা করা হয়ে থাকে হচ্ছে এই সাইটোপ্লাজমে। কোষের গঠন, কোষ বিভাজন, এগুলো আলোচনা করা হয়ে থাকে হচ্ছে কোষবিদ্যাতে। এবার তো বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বংশগতিবিদ্যা বা জেনেটিক্স এটা হচ্ছে আমাদের যে পিতামাতা থেকে সন্তানিতে যে ক্রোমোজোমের যে বা জিনগত যে পরিবর্তন, সেই বংশগতি বা জেনেটিক্স নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে বিবর্তনবিদ্যা বা ইভলিউশন। বিবর্তনবিদ্যা হচ্ছে সেই ডারউইনের মতবাদ অনুযায়ী সেই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত যেভাবে বিবর্তিত হচ্ছে প্রাণী জীবজগৎ, সেটা হচ্ছে এখানে আলোচনা করা থেকে বিবর্তনবিদ্যা। এবার হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। বাস্তুবিদ্যা বা ইকোলজি হচ্ছে যে পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক, যেমন হচ্ছে যে আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রাণী বসবাস করে, সেইখানকার আবহাওয়ার সাথে সেই সকল প্রাণীগুলো টিকে থাকতে পারে। সো এই পরিবেশের সাথে প্রাণীদের যে সম্পর্ক, সেটা হচ্ছে এই বাস্তুবিদ্যা বা ইকোলজিতে আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোনবিদ্যা। এন্ডোক্রাইনোলজি মানে হচ্ছে হরমোনবিদ্যা। তো এখানে আমাদের দেহে হরমোনের যে ক্রিয়া কৌশল বা কার্যকলাপ, সেই কোন হরমোন কখন নিঃসৃত হয়, সেই বিষয় নিয়ে এই এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। বায়ো মানে হচ্ছে জীব, সো বায়োলজিক্যাল, এবং জিওগ্রাফি মানে হচ্ছে ভূগোল বা দেশ, এক একটা দেশের বা ভৌগোলিক যে অবস্থান সেটা বোঝানো হয়ে থাকে। তো বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন প্রজাতির জীব বসবাস করে। যেমন সাইবেরিয়াতে বা শীত প্রধান অঞ্চলে সেখানে যে জীবের যে বসবাস, আবার একটা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে কিন্তু জীবের বসবাস ভিন্ন রকম হয়। তো এরকম পরিবেশের সাথে ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে জীব প্রজাতিরও ভিন্নতা দেখা যায়। তো এটা যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি। তো এই টোটাল সবগুলা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, বা যেখানে মূলত তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান, বা যেটাকে মূলত অ্যাপ্লাইড বায়োলজি বলা হয়ে থাকে, অর্থাৎ প্রায়োগিক জীববিজ্ঞান। অর্থাৎ আমরা এই বায়োলজিটা কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারি, কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং সেইখানে নতুন কিছু ক্ষেত্র তৈরি হয়, সেটা নিয়ে এখন আলোচনা করব। ফলিত জীববিজ্ঞান। তো ফলিত জীববিজ্ঞানে প্রথমে সেটা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিয়েন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিয়েন্টোলজি অর্থাৎ জীবাশ্ম মানে প্রাণীর যে ফসিল, সেইটা নিয়ে এখানে গবেষণা করা হয়। এই ব্রাঞ্চে গবেষণা করা হয়। জীবের মৃতদেহর হাড় থেকে বয়স নির্ণয়, এগুলো করা হচ্ছে জীবাশ্ম বিজ্ঞানে। এরপরে হচ্ছে জীব পরিসংখ্যানবিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে পরজীবীবিদ্যা। এরপর হচ্ছে কীটতত্ত্ব বা অ্যান্টোমোলজি। এবার হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, যেমন ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এবার হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। তো চিকিৎসা ক্ষেত্রে আমরা যে বায়োলজিক্যাল যে বিষয়গুলো ইউজ করে থাকি, সেইটা মিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স। এবার হচ্ছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মানে জিন প্রযুক্তিতে আমরা বায়োলজিটা ইউজ করে থাকি, জিনটা ইউজ করে থাকি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি, অর্থাৎ আমাদের শরীরে যে কেমিক্যাল গুলা হয়ে থাকে, কেমিক্যাল রিয়াকশন গুলো হয়ে থাকে, তো এটাকে বলা হয় প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। এটা যেখানে আলোচনা করা হয় সেটাকে। এবং পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশের সাথে জীববিজ্ঞানের যে মিথস্ক্রিয়া, সেটাকে বলা হয় পরিবেশ বিজ্ঞান। এবার সামুদ্রিক জীববিজ্ঞান বা মেরিন বায়োলজি, এবং আরেকটা আছে সেটা হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি দুইটা মিলিতভাবে কাজ করে যে শাখায়, সেটা হচ্ছে জীব প্রযুক্তি। এছাড়াও বইতে আরও কিছু এক্সট্রা আছে, অত কিছু দরকার নেই। যেমন হচ্ছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি যেটাকে বলা হয়, অর্থাৎ ওইখানে আবার ফরেস্ট রিলেটেড বা বন রিলেটেড যে জীববিজ্ঞানের যে প্রয়োগগুলো দেখা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়। তো এই টোটাল জীববিজ্ঞানকে দুইটা শাখায় বিভক্ত করা হয়। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, যেখানে মূলত তত্ত্বীয় বিষয় নিয়ে বা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়। আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান বা যেটাকে বলা হয় প্রায়োগিক জীববিজ্ঞান, জীববিজ্ঞানকে কোন কোন সেক্টরে প্রয়োগ করা হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করা হয় ফলিত জীববিজ্ঞান।
ভৌত জীববিজ্ঞানের অংশের মধ্যে আছে হচ্ছে অঙ্গ সংস্থান বা মরফোলজি, শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, শারীরবিদ্যা বা ফিজিওলজি, হিস্টোলজি বা টিস্যুবিদ্যা, এরপর হচ্ছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, বিবর্তনবিদ্যা বা ইভলিউশন, বাস্তুবিদ্যা বা ইকোলজি, এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা যেটাকে বলা হয়, এবং জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। এবং ফলিত জীববিজ্ঞানের মধ্যে আছে জীবাশ্ম বিজ্ঞান যেটাকে বলা হয় প্যালিওন্টোলজি, জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স, পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি, কীটতত্ত্ব বা অ্যান্টোমোলজি, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, এবং কৃষিবিজ্ঞান এগ্রিকালচার, এইভাবে আরও কিছু আছে যেমন জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি। এই হচ্ছে জীববিজ্ঞানের ধারণা, প্রথম টপিক জীববিজ্ঞানের ধারণা এবং শাখা। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই অধ্যায়ের দ্বিতীয় টপিকস, যেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস বিষয়টা কি? বিশাল জীবজগৎকে তো এত সহজে মনে রাখা সম্ভব নয়। তো এই কারণে এই এত বড় এই জীবজগৎকে সহজে মনে রাখার জন্য এবং তাদের যে বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন যে গোত্র, দল, এই সম্বন্ধে প্রপার একটা নলেজ পাওয়ার জন্যে টোটাল জীবজগৎকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। তাদের বৈশিষ্ট্য এবং গঠনের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। 1969 সালে একজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে আরএইচ হুইটেকার, তিনি এই জীবজগৎকে টোটাল 5টা রাজ্যে ভাগ করেন। এই 5টা রাজ্যে ভাগ করেন হুইটেকার 1969 সালে টোটাল জীবজগৎকে 5টা রাজ্যে বিভক্ত করেন। পরবর্তীতে 1974 সালে আরেকজন বিজ্ঞানী, যার নাম হচ্ছে মার্গিউলিস, তিনি আবার টোটাল জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করেন। অর্থাৎ 1969 সালে হুইটেকার নামের একজন বিজ্ঞানী সর্বপ্রথম জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেন, এবং তার 5 বছর পরে 1974 সালে মার্গিউলিস নামে আরেকটা বিজ্ঞানী তার এই মডেলটাকেই সংশোধিত করে এই পাঁচটা রাজ্যকে এই 2টা সুপার কিংডমের অন্তর্ভুক্ত করেন। তাহলে টোটাল জীবজগৎকে 2টা সুপার কিংডমে ভাগ করা হয়। সুপার কিংডম 1 বা যেটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটা, আর একটা হচ্ছে সুপার কিংডম 2 যেটাকে বলা হচ্ছে ইউক্যারিওটা। মনেরা রাজ্যকে এই সুপার কিংডম 1-এর অন্তর্ভুক্ত করা হয়েছে, আর বাকি যে 4টা রাজ্য এটা হচ্ছে সুপার কিংডম 2 বা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন কেন করা হয়েছে সেই বিষয়টা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। প্রোক্যারিওটা শব্দের অর্থ হচ্ছে আদি নিউক্লিয়াস। প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস বা কোষ। নিউক্লিয়াস অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্নে আদি বা সরল প্রকৃতির যে কোষগুলো আমরা দেখতে পেতাম সেটি বলা হচ্ছে আদি নিউক্লিয়াস বা আদি কোষ, বা যেটাকে বলা হয় ইংলিশে প্রোক্যারিওটা বা প্রোক্যারিওটিক সেল। কেন বলা হয় আদি নিউক্লিয়াস? কারণ এরা হচ্ছে সরল প্রকৃতির ছিল, অর্থাৎ এদের নিউক্লিয়াসে কোনো ধরনের সুগঠিত নিউক্লিয়াস ছিল না। সুগঠিত কোনো নিউক্লিয়াস নেই, এবং এদের সকল ধরনের অঙ্গাণু থাকে না। সব ধরনের অঙ্গাণু এই আদি নিউক্লিয়াসে পাওয়া যায় না। শুধুমাত্র রাইবোজোম বিদ্যমান। আদি নিউক্লিয়াসে শুধুমাত্র রাইবোজোম পাওয়া যায়। অপরদিকে ইউক্যারিওটা, ইউ মানে হচ্ছে প্রকৃত, বায়োলজির ভাষায় ইউ মানে হচ্ছে প্রকৃত, আর ক্যারিওটা মানে হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বা প্রকৃত কোষী, অর্থাৎ এইখানে সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান এবং এইখানে সকল ধরনের কোষ অঙ্গাণু বিদ্যমান, যার কারণে এটাকে বলা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী জীব। আর প্রোক্যারিওটা মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বা আদি কোষী জীব, যেখানে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। সুগঠিত নিউক্লিয়াস বলতে বোঝানো হয় যে নিউক্লিয়াসের যে গঠন যদি আমরা দেখি সেক্ষেত্রে নিউক্লিয়াসের যে নিউক্লিয় বস্তুগুলা সেটা নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত থাকে। কিন্তু সুগঠিত নিউক্লিয়াস যখন হয় না তখন এই নিউক্লিয় বস্তুগুলা অর্থাৎ নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম,
তারপরে ক্রোমাটিন বস্তু, এইগুলা নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত থাকে না। এটা হচ্ছে কোষের মধ্যে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, অর্থাৎ নিউক্লিয়ার কোনো পর্দা থাকে না। এই কারণে এটাকে সুগঠিত নিউক্লিয়াস বলা যায় না। এবং এইগুলা যে প্রাণীদের মধ্যে দেখা যায় তাদেরকে বলা হয় আদি নিউক্লিয়াস যুক্ত প্রাণী বা আদি কোষী প্রাণী বা প্রোক্যারিওটিক সেল বা প্রোক্যারিওটা। এবং রাজ্য 1 বা মোনেরা রাজ্যের অন্তর্গত যে জীবগুলো আছে এরা হচ্ছে এই ধরনের হয়ে থাকে। আর বাকি যে 4টা রাজ্য, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া, এই 4টা রাজ্যের সবাই হচ্ছে এই ইউক্যারিওটা বা প্রকৃত কোষী বলা হয়ে থাকে এদেরকে, অর্থাৎ এদের নিউক্লিয় বস্তুগুলো নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এবং এই 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 ইউক্যারিওটিক কোষে সকল ধরনের কোষ অঙ্গাণু বিদ্যমান থাকে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, তারপরে লাইসোজোম, কোষ প্রাচীর, কোষ গহ্বর সবগুলা বিদ্যমান থাকে। এইগুলা হচ্ছে এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এই 2টা সুপার কিংডমে আলাদা করা হয় এই 5টা রাজ্যকে, মোনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এই 5টাকে 2টা সুপার কিংডমে মূলত ভাগ করা হয়েছে এই সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে। যার সুগঠিত নিউক্লিয়াস নাই তাকে বলা হয় হচ্ছে প্রোক্যারিওটা, আর যার আছে তাকে বলা হচ্ছে ইউক্যারিওটা। তো এখন আমরা এই রাজ্য 1, 2, 3, 4 এবং 5 এই সম্বন্ধে বিস্তারিত পড়ব। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রাজ্য 1 বা মোনেরা রাজ্য। রাজ্য 1 বা মোনেরা রাজ্য। তো মোনেরা রাজ্যের উদাহরণটা যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখবো এটা হচ্ছে ব্যাকটেরিয়া, নস্টক বা যেটাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া এবং নস্টক বা নীলাভ সবুজ শৈবাল, এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং এটা হচ্ছে নস্টক বা নীলাভ সবুজ শৈবাল। এখন ব্যাকটেরিয়া এবং নস্টক বা সবুজ শৈবালকে কেন এই মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়? তাদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে যেগুলোর ভিত্তিতে এদেরকে এই মোনেরা রাজ্যের বা রাজ্য 1-এর অন্তর্ভুক্ত করা হয়। এখন আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখব। তো মোনেরা রাজ্যের সকল প্রাণী সাধারণত এককোষী হয়ে থাকে। এককোষী বলতে এদের কোষটা মূলত একটাই থাকে, একটা কোষ মিলেই একটা দেহ তৈরি করে, এদেরকে বলা হয় এককোষী প্রাণী। এদের দেহ ফিলামেন্টাস হয়ে থাকে। ফিলামেন্টাস মানে হচ্ছে একটার পর একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে একটা ফিলামেন্ট গঠন করে। যদি আমরা এই চিত্রটা দেখি সেক্ষেত্রে এই যে এইখানে দেখবো আমরা নীলাভ সবুজ শৈবালের একটার পর একটা কোষ পরস্পরের সাথে মিলিত হয়ে একটা লম্বা সুতার মতো তৈরি করে, লম্বা ফিলামেন্ট বা সরু সুতার মতো তৈরি করে। এই কারণে এদেরকে বলা হচ্ছে ফিলামেন্টাস। এবং এরা হচ্ছে কলোনিয়াল। কলোনিয়াল মানে হচ্ছে দলবদ্ধ, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে অনেকগুলো ব্যাকটেরিয়া বা অনেকগুলো সবুজ শৈবাল মিলিতভাবে দলবদ্ধভাবে বসবাস করে। এই বৈশিষ্ট্যের ভিত্তিতে এরা হচ্ছে মোনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। এছাড়া আমরা আরেকটা বিষয় দেখলাম যেটা হচ্ছে যে সুপার কিংডমের বিষয়টা দেখলাম, যেটা যে সুপার কিংডম 1 বা প্রোক্যারিওটা যেটা, সেইখানে সেটার অন্তর্ভুক্ত হচ্ছে এই মোনেরা রাজ্য। অর্থাৎ প্রোক্যারিওটা বলা হয় এদেরকে। কেন বলা হয়? কারণ এই যে এদের ক্রোমাটিন বস্তু, কোষে যে ক্রোমাটিন বস্তু বা যেটাকে বলা হয় হচ্ছে ক্রোমোজোম, যে ক্রোমাটিন তন্তু যেটা থাকে সেই ক্রোমাটিন বস্তু থাকে, কিন্তু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। নিউক্লিওলাস যেটা সেটা এবং নিউক্লিয়ার পর্দা থাকে না। তো এই পর্দা না থাকার কারণে এই ক্রোমাটিন বস্তু যেটা এটা কোষের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো থাকে। এই কারণে এদেরকে বলা হয় আদি কোষী বা সুগঠিত নিউক্লিয়াস বিহীন বা প্রোক্যারিওটিক সেল। এবং এই প্রোক্যারিওটিক সেল হওয়ার কারণে এদের কোষে কোনো ধরনের অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। কারণ আমরা জানি রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষণে ভূমিকা পালন করে। তো প্রোটিন না হলে, প্রোটিনকে বলা হয় একটা প্রাণীর দেহের বিল্ডিং ব্লক। তো এই বিল্ডিং ব্লক বা দেহ গঠনের যে উপাদান প্রোটিন, সেইটা যদি না থাকে সেক্ষেত্রে তো দেহই গঠিত হতে পারবে না। তো যার কারণে রাইবোজোমটা সব দেহেই থাকে, প্রোক্যারিওটিক কোষেও থাকে, ইউক্যারিওটিক কোষেও থাকে। যার কারণে রাইবোজোমকে বলা হয়েছে সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে বলা হয় কি? সার্বজনীন অঙ্গাণু, অর্থাৎ সব কোষে এদেরকে পাওয়া যায়। আর অন্যান্য যে অঙ্গাণুগুলো যেমন প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা এইগুলো থাকে না। ব্যাকটেরিয়া, সবুজ শৈবাল বা মোনেরা রাজ্যে যে অন্যান্য জীবগুলো আছে এদের কোষ বিভাজন সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। আমরা জানি আমাদের যে উচ্চ শ্রেণীর যে জীবগুলো থাকে তাদের কোষ বিভাজন, দেহকোষ বিভাজিত হয় মূলত মাইটোসিস প্রক্রিয়ায়। কিন্তু এই ব্যাকটেরিয়াটা একটু অনুন্নত বা প্রোক্যারিওটিক সেল হওয়ার কারণে এদের কোষ বিভাজনটা দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়, অর্থাৎ একটা ভেঙে দুইটা, দুইটা ভেঙে চারটা, এই দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে থাকে। এবং এদের খাদ্য গ্রহণটা হচ্ছে নিম্ন শ্রেণীর যেরকম খাদ্য গ্রহণ হয়ে থাকে, যেমন শোষণ পদ্ধতিতে।
আর ডিরেক্ট শোষণ করে নেয়। এই শোষণ পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে থাকে। সব বৈশিষ্ট্যটাই মূলত যে বিষয়টার উপর বেস করে হচ্ছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। মনিরা রাজ্যের অন্তর্ভুক্ত সকল জীব হচ্ছে নিম্ন শ্রেণীর বা আদিকোষী জীব হয়ে থাকে। এদের খুব বেশি ক্ষমতা থাকে না। তবে যে সবুজ শৈবাল আমরা বললাম, সবুজ মানে হচ্ছে এখানে অবশ্যই প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্ট আছে। তো ক্লোরোপ্লাস্ট যেখানেই থাকবে সেখানেই সালোক সংশ্লেষণ সংঘটিত হবে। তো এই কারণে কিছু কিছু প্রজাতি আবার আছে, সবুজ শৈবালের মতো কিছু কিছু প্রজাতি আছে যারা হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। তাইলে মনের রাজ্যের যে বৈশিষ্ট্যগুলো সেখানে হচ্ছে এরা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় কোষ বিভাজন হয়, শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে, কেউ সবগুলো না। তো এই যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে সৃজনশীলের জন্য। সৃজনশীলের গ অথবা ঘ এই দুইটাতে অনেক সময় সৃজনশীলে দেখা যায় হচ্ছে চিত্র দিয়ে দেয়। এরকম কিছু চিত্র দিয়ে দিবে, চিত্র দিয়ে বলবে যে এই গ নম্বরে বলবে যে এই চিত্রটার বা এই চিত্রে যে জীবটা আছে সেটার কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং তার বৈশিষ্ট্যগুলো লেখো। তখন হচ্ছে এই রাজ্য আইডেন্টিফাই করে আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো আছে, এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল, তারপর হচ্ছে যে অঙ্গাণু থাকে না, রাইবোজোম থাকে শুধুমাত্র, দ্বিবিভাজন, শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এইগুলো মূলত লিখতে হবে। গ এবং ঘ। ঘতে সাধারণত পার্থক্য আকারে দিয়ে থাকে, যেমন দুইটা ছবি দেওয়া থাকলে কে বেশি উন্নত, ব্যাকটেরিয়া নাকি আরেকটা দেওয়া থাকতে পারে, যেমন আম গাছ দেওয়া থাকতে পারে, প্ল্যান্টটি রাজ্যের অন্তর্ভুক্ত, যেটা এদের মধ্যে কে উন্নত এটা আইডেন্টিফাই করতে হতে পারে। তোমরা 5টা রাজ্য পড়ার পরে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাজ্য 2 বা যেটাকে বলা হচ্ছে প্রোটিস্টা। রাজ্য 2 বা প্রোটিস্টা এইটা মনেরা রাজ্যের চেয়ে একটু উন্নত প্রজাতির জীব এখানে আছে। তার কারণ হচ্ছে এরা হচ্ছে সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত। এরা হচ্ছে সুপার কিংডম 2। এইখান থেকেই মূলত সুপার কিংডম 2 শুরু হয়ে থাকে। এখান থেকে মূলত সুপার কিংডম 2 শুরু হয়ে থাকে। আর একটা হচ্ছে শুধুমাত্র মনেরা রাজ্য। তো আমরা দেখলাম যে সুপার কিংডম 2 এ যেটা সেটা হচ্ছে যে ইউক্যারিওটা বলা হয়ে থাকে বা প্রকৃত কোষী বলা হয়ে থাকে। এখন প্রকৃত কোষী যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই এইখানে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা থাকবে, তারপর হচ্ছে এইখানে যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেইগুলো থাকবে, মানে স্বাভাবিক একটা কোষের মতো এটা হবে। তো এখন আমরা প্রোটিস্টার যদি উদাহরণটা দেখি সেক্ষেত্রে প্রোটিস্টার মধ্যে আছে হচ্ছে অ্যামিবা, ডায়াটম যেটা হচ্ছে এককোষী শৈবাল, এই যে ডায়াটম বা এককোষী শৈবাল, আর হচ্ছে অ্যামিবা। তো এদের বৈশিষ্ট্যটা যদি দেখি সেক্ষেত্রে এরা এককোষীয় হইতে পারে, বহুকোষী হইতে পারে। মনেরা রাজ্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শুধুমাত্র এককোষী, কারণ এরা একটু নিম্ন শ্রেণীর হয়ে থাকে। বাট প্রোটিস্টা এর চেয়ে একটু উন্নত, এটা এককোষীয় হইতে পারে আবার বহুকোষী হওয়ারও সামর্থ্য আছে এদের, এবং এরা এককও হইতে পারে আবার এরা কলোনিয়াল বা দলবদ্ধ থাকতে পারে, মানে দুইটা ক্ষমতাই এদের আছে, আবার ফিলামেন্টাসও হইতে পারে। এবং এই যে এখানে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, যার কারণে এদেরকে ইউক্যারিওটা বা সুপার কিংডম 2 বা প্রকৃত কোষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং কোষে যেহেতু সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, যার কারণে কোষে ক্রোমাটিন বস্তুগুলা নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে, এবং ক্রোমাটিন বস্তুতে সব অঙ্গাণু থাকে, যেমন ডিএনএ থাকে, আরএনএ থাকে, প্রোটিন থাকে, এবং কোষে সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকে। এবং এদের খাদ্য গ্রহণটা শোষণও হইতে পারে, ফটোসিনথেটিকও হইতে পারে, দুইটাই হতে পারে। মানে এদের মনেরা রাজ্যের যে ক্ষমতাগুলো আছে এদেরও সেই ক্ষমতা আছে এবং এক্সট্রা কিছু ক্ষমতা আছে, এরা একটু উন্নত হওয়ার কারণে, রাজ্য 2 থাকার কারণে শোষণও করতে পারে, এরা ফটোসিনথেটিকও করতে পারে। এবং এদের যেটা সেটা হচ্ছে অযৌন যে প্রজননটা হয়, মানে গ্যামেটের মিলন ছাড়া যে প্রজননটা হয় সেটা বলা হয় অযৌন প্রজনন। সেই অযৌন প্রজননটা এদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। আমরা কিন্তু জানলাম যে মাইটোসিসটা মূলত একটু উচ্চ শ্রেণীর জীবে হয়ে থাকে, তো যার কারণে এই প্রোটিস্টাটা একটু উচ্চ শ্রেণী হওয়ার কারণে এদের কোষ বিভাজনটা মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে। অযৌন প্রজনন আর যৌন প্রজনন, অযৌন প্রজননটা হচ্ছে যে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ছাড়া যেটা হবে সেটা হচ্ছে অযৌন প্রজনন, আর পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট থাকলে যে মিলনটা হবে সেটা হচ্ছে যৌন প্রজনন। তো অযৌন প্রজননটা মূলত মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এরা করে, আর যৌন প্রজননটা একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে কনজুগেশনের মাধ্যমে করে থাকে। এটা মনে রাখতে হবে, কনজুগেশনের মাধ্যমে করে থাকে। প্রোটিস্টা রাজ্যের প্রাণীগুলো বা জীবগুলো অযৌন প্রজনন মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ স্বাভাবিক যেটা সেটা করে থাকে, আর যৌন প্রজননটা কনজুগেশনের মাধ্যমে করে থাকে। কনজুগেশনটা হচ্ছে দুইটা গ্যামেট, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এদের গঠন একই হবে, এদের গঠন একই হবে।
গঠন একই হবে, কিন্তু এদের যে বায়োলজিক্যাল যে আহ, কার্যাবলীগুলো থাকে সেগুলো ভিন্ন হবে, শুধুমাত্র গঠনগতভাবে, অর্থাৎ দেখতে একই রকম হবে শুধুমাত্র, বাকি সবকিছু আলাদা হবে, কার্যাবলী থেকে শুরু করে সবকিছু আলাদা হবে। এই রকম দুইটা গ্যামেট যখন মিলিত হবে, যে প্রজননটা ঘটাবে সেটাকে বলা হচ্ছে কনজুগেশন। তাইলে কনজুগেশন জিনিসটা হচ্ছে যে দুইটা গ্যামেট, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, দুইটা দেখতে একই রকম কিন্তু তাদের কার্যাবলীটা ভিন্ন, বা অন্য সব কিছু ভিন্ন, বাট দেখতে একই রকম। এটাকে বলা হয়েছে কনজুগেশন। যখন এইভাবে এই রকম দুইটা গ্যামেট মিলিত হয় তখন এটাকে বলা হয় কনজুগেশন। তো এই কনজুগেশনের মাধ্যমে তাদের যৌন প্রজননটা ঘটে থাকে, এবং এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। যেমন মানব শিশুর ক্ষেত্রে কিন্তু ভ্রূণ গঠিত হয়, মানে একদম নিষিক্ত জায়গার প্রাথমিক অবস্থায় যেরকম থাকে ভ্রূণ তৈরি হয়, কিন্তু এদের ক্ষেত্রে ভ্রূণ তৈরি হয় না, এদের ডিরেক্ট একটা জীব তৈরি হয়ে যায়। তো এই হচ্ছে প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আমরা যত উপরের দিকে যাব, রাজ্য 2, 3, 4, 5, তত বেশি উন্নত জীব হতে থাকবে। তো এখন আমরা পড়ব রাজ্য 3 বা ফানজাই। রাজ্য 3 বা ফানজাই রাজ্য। ফানজাই রাজ্যের আরেকটা নাম আছে যেটাকে বলা হচ্ছে ছত্রাক। তো এই যে আমরা যদি উদাহরণ দেখি সেক্ষেত্রে এটা হচ্ছে মাশরুম, পেনিসিলিয়াম, এইগুলা। এই যে মাশরুমটা আমরা সবাই চিনি, ব্যাঙের ছাতা বলা হয় এটাকে অনেক সময়। তো এটা হচ্ছে মাশরুম, এই মাশরুম বা ছত্রাক, এটা হচ্ছে এই ফানজাই বা রাজ্য 3-এর অন্তর্ভুক্ত। তো এখন আমরা দেখব ফানজাই বা ছত্রাক এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো দেখব। তো এটাও কিন্তু রাজ্য 3, তো এটাও কিন্তু প্রোক্যারিওটা বা ইউক্যারিওটা বা প্রকৃত কোষের অন্তর্ভুক্ত। তো রাজ্য 3 বা ফানজাই রাজ্যটা হচ্ছে সুপার কিংডম 2 বা ইউক্যারিওটার অন্তর্ভুক্ত বা প্রকৃত কোষের অন্তর্ভুক্ত। তো ফানজাই বা ছত্রাক এই রাজ্যের বৈশিষ্ট্যটা হচ্ছে এরা হচ্ছে অধিকাংশই স্থলজ, অর্থাৎ মাটিতে বসবাস করে। তো এটা আরেকটু উন্নত হইল, মানে রাজ্য 2 বা প্রোটিস্টার চেয়েও এরা একটু উন্নত, স্থলজ, মৃতজীবী বা পরজীবী। মৃতজীবী হচ্ছে মৃত জীবজন্তুর উপরে বসবাস করে, আর পরজীবীটা হচ্ছে অন্য জীবের ওপর নির্ভরশীল, বেঁচে থাকার জন্য অন্য একটা জীবের ওপর নির্ভরশীল, মানে ওই জীবের থেকে খাদ্য গ্রহণ, পুষ্টি গ্রহণ সবকিছু ওই জীবের থেকে করে থাকে। তো অন্য জীবের উপর নির্ভরশীল হলে সেটাকে বলা হয় পরজীবী, আর মৃতজীবী হচ্ছে মৃত জীবজন্তু থেকে যখন খাদ্য শোষণ করে সেটাকে বলা হয় মৃতজীবী। এদের দেহটা হচ্ছে এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। ছত্রাক জিনিসটা আমরা এইচএসসিতে যখন আমরা শৈবাল এবং ছত্রাকের একটা অধ্যায় আছে ওইটা যখন পড়বো তখন আমরা দেখতে পারবো যে ছত্রাকের যে দৈহিক গঠন, সেখানে আমরা দেখবো যে ছত্রাকের দেহটা এই যে সরু, এই যে এই পেনিসিলিয়ামের যে দেহটা আমরা দেখতেছি যে সরু সুতার মতো, আঙ্গুলের মতো বিক্ষেপ, যেটা এই যে সরু দড়ির মতো আর কি, এই যে গঠনটা, এই গঠনটাকে বায়োলজির ভাষায় বলা হয় হচ্ছে মাইসেলিয়াম। তো ছত্রাকের এই দৈহিক এই গঠনটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম, অর্থাৎ সরু সুতার মতো একটা অংশ থাকে, এই যে সরু সুতার মতো একটা অংশ থাকে, এটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম। তাহলে এদের দেহ এককোষী অথবা মাইসেলিয়াম, যেটাকে বলা হয় সরু সুতার মতো অংশ দিয়ে গঠিত। এটা হচ্ছে শুধুমাত্র ছত্রাক বা ফানজাই রাজ্যের প্রাণীদের ক্ষেত্রে এটা দেখা যায়। তাহলে মাইসেলিয়াম কি? মাইসেলিয়ামটা হচ্ছে সরু সুতার মতো একটা বা দড়ির মতো একটা অংশ, যেটা হচ্ছে ছত্রাকের দেহে আমরা দেখতে পারি। এবং এরা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, যার কারণে এদের নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত হয়ে থাকে। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এদের কোষ প্রাচীর, কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন বস্তু দিয়ে গঠিত। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা মেডিকেলে এই কোশ্চেনটা আসছে যে ছত্রাকের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি। এটা হচ্ছে কাইটিন দিয়ে গঠিত। কাইটিন জিনিসটা কি? কাইটিনটা হচ্ছে যে নাইট্রোজেন গঠিত একটা কার্বোহাইড্রেট, নাইট্রোজেন গঠিত একটা কার্বোহাইড্রেট। নাইট্রোজেন গঠিত হচ্ছে একটা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে হচ্ছে গ্লুকোজ, যেটা নাইট্রোজেন গঠিত একটা কার্বোহাইড্রেট হচ্ছে এই কাইটিন। তো এই রকম একটা জিনিস বা পদার্থ দিয়ে এই ছত্রাকের কোষ প্রাচীরটা তৈরি হয়। তাহলে ছত্রাক বা ফানজাই রাজ্যের কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। এদের খাদ্য গ্রহণটা শোষণ পদ্ধতিতে হয়ে থাকে। শোষণ পদ্ধতিতে আর কার দেখছিলাম আমরা? প্রথম রাজ্য যেটা, অর্থাৎ মনিরা, তারাও কিন্তু ডিরেক্ট শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। আর 2 নম্বর যেটা প্রোটিস্টা, এরা শোষণ এবং ফটোসিনথেটিক দুইটাই করে থাকে। কিন্তু ছত্রাক বা এই ফানজাইয়ের যেটা, সেটা হচ্ছে একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এদের এদের দেহে কোনো ধরনের প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে না। আর যদি ক্লোরোপ্লাস্ট না থাকে, অনুপস্থিত, সেক্ষেত্রে এরা কোনো ধরনের ফটোসিনথেসিস করতে পারে না। তো ছত্রাকটা অনেকটা প্রাণীর সাথে মিলে যায়। প্রাণী দেহে যেরকম ক্লোরোপ্লাস্ট থাকে না,
খাদ্য তৈরি করতে পারে না। সেম ছত্রাকও হচ্ছে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে এবং এরা খাদ্য তৈরি করতে পারে না। তো যার কারণে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হয়, পরজীবী হয়, মৃতজীবী হয়, এরকম হয় আর কি। এবং এদের যে বংশবৃদ্ধি সেটা হচ্ছে স্পোরোফাইটিক মানে হচ্ছে স্পোর দিয়ে এদের বংশবিস্তার। স্পোর হচ্ছে যে পরাগরেণু বা যেটাকে বলা হয় হচ্ছে স্পোর আর কি, সেই স্পোর দিয়ে মূলত বংশবৃদ্ধি করে। এবং স্পোরটা কেমন? হ্যাপ্লয়েড স্পোর। হ্যাপ্লয়েড স্পোর মানে হচ্ছে একপ্রস্থ ক্রোমোজোম থাকবে, অর্থাৎ একই রকম দেখতে একটা একটা করে ক্রোমোজোম থাকবে, এক সেট ক্রোমোজোম থাকবে। তো এটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর। তো এই হ্যাপ্লয়েড স্পোর দিয়ে মূলত বংশবৃদ্ধি ঘটে। তো হ্যাপ্লয়েড স্পোর যখন মিলিত হয় একটা আরেকটার সাথে তখন কিন্তু ডিপ্লয়েড স্পোর তৈরি হয়ে যায়। তো তখন আবার তাদের ক্রোমোজোমের যে ধারাটা ডিপ্লয়েড সেটা বা দেহকোষের যে ধারাটা ডিপ্লয়েড সেটা বজায় থাকে, যার কারণে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে মূলত বংশবৃদ্ধি ঘটে। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এরা হচ্ছে মাইসেলিয়াম দিয়ে গঠিত। মাইসেলিয়ামটা হচ্ছে সরু সুতার মতো অংশ এবং এদের কোষপ্রাচীর কাইটিন দিয়ে তৈরি, শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে এবং এদের ক্লোরোপ্লাস্ট থাকে না, আর হচ্ছে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। উদাহরণটা আমরা রাখবো হচ্ছে পেনিসিলিয়াম এবং মাশরুম। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাজ্য 4 বা এটাকে বলা হয় প্ল্যান্টি। রাজ্য 4 বা প্ল্যান্টি এইটা আবার যে রাজ্য 3 পর্যন্ত যতগুলো আছে তাদের চেয়ে এটা আবার একটু উন্নত। এবং এইটা মূলত প্ল্যান্টি বলতেই বোঝা হচ্ছে প্ল্যান্ট। প্ল্যান্ট মানে আমরা কি বুঝি? প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ। প্ল্যান্ট, এই যে প্ল্যান্ট মানে হচ্ছে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ প্রজাতির যত জীব আছে তারা সবাই হচ্ছে এই প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত, অর্থাৎ রাজ্য 4 প্ল্যান্টির অন্তর্ভুক্ত। যেমন উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ, যেটা আবৃতবীজ উদ্ভিদ, এটা হচ্ছে এই প্ল্যান্টটির অন্তর্ভুক্ত। অর্থাৎ মোট কথা হচ্ছে প্ল্যান্টটি মূলত সকল উদ্ভিদ প্রজাতি হচ্ছে প্ল্যান্টটির অন্তর্ভুক্ত, রাজ্য 4 প্ল্যান্টের অন্তর্ভুক্ত। এবং আমরা দেখেছি যে রাজ্য 4 যেটা এটাও কিন্তু ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী, যার কারণে এই যে প্ল্যান্টটি এইখানে হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস যুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদেরা। আমরা জানি উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। তো এইরকম যত উদ্ভিদ আছে সালোক সংশ্লেষণ করতে পারে সবুজ উদ্ভিদগুলা, সেই সকল উদ্ভিদটা হচ্ছে এই প্ল্যান্টটির অন্তর্ভুক্ত। প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদটা হচ্ছে প্ল্যান্টটির অন্তর্ভুক্ত। এবং এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা কিন্তু অন্যান্য রাজ্যের চেয়ে এরা উন্নত। এই রাজ্য 4 এবং 5 এই দুইটা একটু অন্যান্য যে 3টা রাজ্য আছে তাদের চেয়ে একটু বেশি উন্নত হয়ে থাকে। তো উন্নত যে টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যু, তারপরে হচ্ছে সাপোর্ট টিস্যু যেটাকে বলা হয় হচ্ছে এইরকম যত টিস্যুতন্ত্র আছে সবগুলা হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র দিয়ে এই একটা প্ল্যান্টি রাজ্যের উদ্ভিদ তৈরি হয়ে থাকে। এবং এদের ভ্রূণ সৃষ্টি হয়, যেহেতু এটা উন্নত সো ভ্রূণ সৃষ্টি হবে এবং সেটা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হবে। অর্থাৎ এরা হচ্ছে ডিপ্লয়েড উদ্ভিদও বলা হয়ে থাকে এদেরকে, এই রাজ্য 4 এবং 5-এর। এবং এরা প্রধানত স্থলজ হয়ে থাকে, তবে জলজ প্রজাতিও কিছু আছে। যেমন আমরা যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখি আম গাছ, জাম গাছ, এরা মূলত স্থলজই হয়ে থাকে। এদের যৌন জনন মানেই গ্যামেট থাকবে। তো এই যৌন জননে অ্যানাইসোগ্যামাস, তাহলে একটা আমরা দেখলাম কিন্তু কনজুগেশন, যেটা প্রোটিস্টা রাজ্যের মধ্যে আমরা দেখছিলাম কনজুগেশন। তো কনজুগেশনটা কিন্তু আমরা জানি। এখন হচ্ছে অ্যানাইসোগ্যামাস, আরেকটা টার্ম সেটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাসটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আইসোগ্যামাস, যৌনজননটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে আইসোগ্যামাস আর একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। একটা হচ্ছে আইসোগ্যামাস, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। আইসো আমরা যেরকম কেমিস্ট্রিতে পড়ছি না, আইসোটোপ, আইসোটোন। আইসো মানে হচ্ছে সমান, অ্যানাইসো মানে হচ্ছে উল্টো, মানে সমান নয়। এখন সমান কি সমান? সমান হচ্ছে এদের যে গঠন, তারপরে আকার আকৃতি, এদের গঠন, এই জিনিসটা হচ্ছে সমান। আইসোগ্যামাস যেটা সেটা, আইসো মানে হচ্ছে সমান আর অ্যানাইসো মানে হচ্ছে অসমান। এখন কি অসমান? এই যে এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে হচ্ছে এই যে আকার আকৃতি, শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলন মাধ্যমে যৌন জন্ম সম্পন্ন হয়, এটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস ধরনের।
অর্থাৎ দুইটা গ্যামেট থাকবে, একটা হচ্ছে পুং গ্যামেট, একটা হচ্ছে স্ত্রী গ্যামেট। এদের আকার আকৃতি ভিন্ন হবে, যেমন পুং গ্যামেটটা ছোট হবে, স্ত্রী গ্যামেটটা বড় হবে। তো এই আকার আকৃতির যে পার্থক্য, দুইটা কিন্তু সমান হইল না, অসমান। তো এই দুইটা কিন্তু সমান হলো না, অসমান। তো এরকম আকার আকৃতি, শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট যে ভিন্নধর্মী যে দুইটা গ্যামেট, এটার মাধ্যমে যখন যৌন প্রজনন হবে তখন সেটাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। আর আইসো মানে হচ্ছে সমান, অর্থাৎ দুইটা পুং গ্যামেট সমান হবে, দেখতে একই রকম হবে, সমান হবে, যে আমরা কনজুগেশনে যেটা দেখেছিলাম। এই দুইটা সমান পুং গ্যামেট যদি মিলিত হয় সেক্ষেত্রে বলা হয় আইসোগ্যামাস। আর দুইটা অসমান অ্যানাইসো মানে অসমান, দুইটা অসমান আকার আকৃতি, তারপর শারীরবৃত্তীয় যে বিষয়গুলো থাকে সেগুলো পার্থক্য বিশিষ্ট হবে, ভিন্নধর্মী হবে, এটাকে বলা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। এরকম হইলে অ্যানাইসোগ্যামাস। তো এরকম যে উদ্ভিদগুলো হয়ে থাকে তারা সাধারণত স্ত্রী গ্যামেটটা বড় হয় এবং পুং গ্যামেটটা হচ্ছে ছোট হয়। তো যার কারণে এদের হচ্ছে অ্যানাইসোগ্যামাস যৌন প্রজননটা হয়ে থাকে। এবার হচ্ছে আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ হয়। আর্কিগোনিয়াম জিনিসটা হচ্ছে যে স্ত্রী জনন অঙ্গ, এটা একটা মানে এইরকম যে উদ্ভিদগুলো থাকে, এই প্ল্যান্টিরাজের যে উদ্ভিদগুলো থাকে সেই উদ্ভিদের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুইটা গ্যামেট থাকে। তো পুং জননাঙ্গ আর স্ত্রী জননাঙ্গ দুইটা আলাদা অঙ্গ থাকে। তো এদের স্ত্রী জননাঙ্গটা আর্কিগোনিয়াম নামে পরিচিত হয়, তো এই আর্কিগোনিয়াম বা স্ত্রী জননাঙ্গ থাকার কারণে এই উদ্ভিদদেরকে বলা হয় আর্কিগোনিয়েট উদ্ভিদ। তাহলে এরা হচ্ছে আর্কিগোনিয়েট। কারণ কি? কারণ হচ্ছে এদের স্ত্রী জননাঙ্গটা আর্কিগোনিয়াম হিসেবে থাকে, আর্কিগোনিয়াম বলা হয় স্ত্রী জননাঙ্গকে। এবং এরা হচ্ছে সপুষ্পক, অর্থাৎ ফুল দেয় এবং ফল দেয়। তো উদাহরণ হচ্ছে কাঁঠাল গাছ। তো এই হচ্ছে প্ল্যান্টি রাজ্যকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্রায়োফাইটা আর একটা হচ্ছে ট্রাকিওফাইটা। চারটা ভাগ আছে, একটা হচ্ছে মশবর্গীয়, একটা হচ্ছে ফার্নবর্গীয়, একটা হচ্ছে নগ্নবীজি, একটা হচ্ছে আবৃতবীজি। এই চারটা যে পার্ট আছে, এই চারটা পার্ট নিয়ে এইচএসসি লেভেলে চারটা অধ্যায় আছে। চারটা বলতে দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে এই বায়োফাইটা, টেরিডোফাইটা, যেটা মশ এবং ফার্ন, এই দুইটা মিলে একটা অধ্যায় আছে। নগ্নবীজি, আবৃতবীজি মিলে একটা অধ্যায় আছে। তো মূলত বিষয়টা হচ্ছে যে এই প্ল্যান্টটি বা এই টোটাল উদ্ভিদ জগৎকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে ট্রাকিওফাইটা। কিসের ভিত্তিতে করা হয়? যাদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে না তাদেরকে বলা হয় ব্রায়োফাইটা, আর যাদের দেহে পানি সংবহন তন্ত্র থাকে তাদেরকে বলা হচ্ছে ট্রাকিওফাইটা। পানি সংবহন তন্ত্র কি? যে উদ্ভিদের একদম মূল থেকে পাতা পর্যন্ত যে পানি পরিবহন হয়, সেই পানি সংবহন করার জন্য কিছু টিস্যুতন্ত্র কাজ করে, যেটাকে বলা হয় পরিবহন টিস্যুতন্ত্র। তো এই পরিবহন টিস্যুতন্ত্র যেমন জাইলেমটা মূলত পানি সংবহন করে। তো এই পানি সংবহন তন্ত্র যাদের দেহে আছে তাদেরকে বলা হয় ট্রাকিওফাইটা। এরা হচ্ছে সহজভাবে চেনার উপায়, এরা হচ্ছে অনেক বড় আকৃতির হয়, যার কারণে এদের মধ্যে দিয়ে পানি সংবহন তন্ত্র হইতে পারে। তো এই পানি সংবহন তন্ত্র গুলাকে বলা হচ্ছে ট্রাকিওফাইটা। যাদের পানি সংবহন তন্ত্র থাকে তাদেরকে বলা হয় ট্রাকিওফাইটা। এবং এই ট্রাকিওফাইটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফার্নবর্গীয় উদ্ভিদ, একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। ফার্নবর্গীয় উদ্ভিদ যেটাকে বলা হয় টেরিডোফাইটা, আর একটা হচ্ছে নগ্নবীজী, অর্থাৎ বীজটা নগ্ন অবস্থায় থাকে, আর হচ্ছে আবৃতবীজী, বীজটা আবৃত অবস্থায় থাকে। তো আপাতত সংক্ষেপে এটুকু জানলে এনাফ। পরবর্তীতে আরও বিস্তারিত এইচএসসি লেভেলে আরও বিস্তারিত এইগুলো সম্পর্কে বর্ণনা করা আছে। আর যেটা ব্রায়োফাইটা সেটা হচ্ছে পানি সংবহনতন্ত্র থাকে না। তো পানি সংবহনতন্ত্র থাকে, এরা হচ্ছে মূলত একদম ছোট কার্পেটের মতো হয়, মশটা হচ্ছে একদম কার্পেটের মতো হয়, যার কারণে এদের পানি সংবহনতন্ত্র করার মতো এরকম ক্যাপাবিলিটি থাকে না। তো পানি সংবহনতন্ত্র বিহীন হয় এই মশবর্গীয় যে উদ্ভিদগুলা, এদেরকে ব্রায়োফাইটা বলা হয়। তো হচ্ছে প্ল্যান্টটির শ্রেণী বিভাগ। তো প্ল্যান্টটি রাজ্য সম্পর্কে এটুকু জানলেই এনাফ। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রাজ্য 5 বা অ্যানিমেলিয়া মানে হচ্ছে অ্যানিম্যাল। প্ল্যান্টটি এটা হচ্ছে অ্যানিম্যাল। এই যে অ্যানিম্যাল মানে কি? অ্যানিম্যাল মানে প্রাণী। এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটা বাঘ বসে আছে। তো এই অ্যানিম্যাল বা প্রাণী জগৎ, প্রাণী মানে সব প্রাণীকে মিলে এই জগৎটা বা এই রাজ্যটা তৈরি হয়। অ্যানিমেলিয়া রাজ্য মানে সকল প্রাণী এই অ্যানিম্যাল বা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এবং এই রাজ্য 5 হচ্ছে আরো বেশি উন্নত, মানে উদ্ভিদ প্রজাতির চেয়ে এরা একটু বেশি উন্নত হয়ে থাকে। তো এই রাজ্য 5ও কিন্তু আমরা দেখছি সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত, অর্থাৎ ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী হয়ে থাকে।
শুধুমাত্র রাজ্য এক যেটা মানে মনে রাজ্যটা সেটা হচ্ছে সুপার কিংডম এক বা প্রোক্যারিওটিক বা আদিকোষী হয়ে থাকে, বাকি সবগুলো হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী হয়ে থাকে। যদি আমরা এই একটা বৈশিষ্ট্য মনে রাখতে পারি যে কোন রাজ্যটা প্রোক্যারিওটিক কোন রাজ্যটা ইউক্যারিওটিক, এই জিনিসটা যদি আমরা মনে রাখতে পারি তাইলে মূলত আমরা কিছু বৈশিষ্ট্য ইজিলি লিখতে পারবো। যেমন এই যে এখানে প্রথমে যদি আমরা দেখি অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যের মধ্যে এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে আমরা জানি যে অ্যানিমেলিয়া হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃতকোষী। তো প্রকৃতকোষী মানে হচ্ছে এদের নিউক্লিয়াসটা সুগঠিত হবে, অর্থাৎ নিউক্লিয়াস বিশিষ্ট হবে। এবং আরেকটা যেটার পয়েন্ট আমরা জানবো সেটা হচ্ছে যে এদের কোষে সব ধরনের অঙ্গাণু থাকবে, যেমন হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম সবগুলো থাকবে। তবে অ্যানিমেলিয়া বা প্রাণীর যে কোষটা থাকে সেই কোষে কিছু কিছু জিনিস অনুপস্থিত থাকে। এটা আমরা কোষ এবং টিস্যু, যেটা মানে 2 নম্বর অধ্যায়, এখানে আরও বিস্তারিত জানতে পারবো যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের যে পার্থক্য সেটা আমরা দেখলে বুঝতে পারবো যে প্রাণী কোষে বা অ্যানিমেলিয়া জগতের রাজ্যের যে জীবগুলো আছে সেইখানে কিছু কিছু জিনিসের পার্থক্য থাকে, যেমন কোষ প্রাচীর, প্লাস্টিড, কোষ গহ্বর, এই 3টা জিনিসের। কোষ প্রাচীর, প্লাস্টিড আর হচ্ছে কোষ গহ্বর, এই 3টা জিনিসের পার্থক্য থাকে। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। এই প্লাস্টিড না থাকার কারণে কিন্তু প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না, হলে কিন্তু মানুষও খাদ্য তৈরি করতে পারতো, নিজের খাদ্য নিজেই, তখন আর নিজেই ফলমূল তৈরি করতে পারতো। শুধুমাত্র এই প্লাস্টিড না থাকার কারণে এরা পারে না। তাহলে এরা নিউক্লিয়াস বিশিষ্ট এবং এদের হচ্ছে বহুকোষী। যেমন বাঘ, যেটা এটা তো একদম ক্ষুদ্র না, এরা হচ্ছে সাধারণত বড় হয়, তো এরা হচ্ছে বহুকোষী হয়ে থাকে। বাঘ কিন্তু অনেক বড়, সো বহুকোষী হয়ে থাকে, একটা কোষ দিয়ে গঠিত হওয়া সম্ভব না। তাহলে এরা নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস বিশিষ্ট, বহুকোষী এবং প্রাণী হওয়ার কারণে এদের কোষ প্রাচীর, প্লাস্টিড এবং কোষ গহ্বর থাকে না। এবং এই যে প্লাস্টিড না থাকে, এরা হেটারোট্রফিক অর্থাৎ পরভোজী। হেটারোট্রফিক জিনিসটা হচ্ছে পরভোজী, অর্থাৎ খাদ্যের জন্য অন্য আরেকটা জীবের উপর নির্ভরশীল। হেটারোট্রফিক মানে হচ্ছে খাদ্যের জন্য অন্য একটা জীবের উপর নির্ভরশীল, পরভোজীটাই মূলত হেটারোট্রফিক। এবং খাদ্য গলাধঃকরণ করে, অর্থাৎ আমরা গলার মধ্যে দিয়ে খাদ্য পেটের মধ্যে দিয়ে দিই, মানে মানুষের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তো অ্যানিমেলিয়া রাজ্যের মূলত বৈশিষ্ট্যটা মনে রাখা সহজ, কারণ মানুষের সাথে এরা অনেকাংশে মিলে যায়। অনেকাংশে বলতে মানুষ তো অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। এবার হচ্ছে দেহে হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। জটিল বলতে অনেক বড় একটা টিস্যুতন্ত্র বিদ্যমান থাকে, যেমন হচ্ছে বিভিন্ন টিস্যুতন্ত্র থাকতে পারে, পরিবহন টিস্যুতন্ত্র, তারপর হচ্ছে আরও বিভিন্ন টিস্যুতন্ত্র থাকতে পারে। এই জটিল টিস্যু নিয়ে এই একটা প্রাণী গঠিত হয়। তো যার কারণে অ্যানিমেলিয়া হচ্ছে মূলত জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এদের ক্ষেত্রে। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এখন একটা বাঘ তো যৌন প্রজনন করে না, অর্থাৎ যৌন প্রজনন অর্থাৎ পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, এই দুইটাই মাধ্যমে কিন্তু মিলন হয়, কিন্তু বংশবৃদ্ধি হয়। তো যৌন প্রজননের মাধ্যমে মূলত এরা বংশবৃদ্ধি করে এবং পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। বিষয়টা হচ্ছে যে ডিপ্লয়েড মানে হচ্ছে 2n আর হ্যাপ্লয়েড মানে হচ্ছে n, 2 প্রস্থ ক্রোমোজোম বা 2 সেট ক্রোমোজোম আর 1 প্রস্থ ক্রোমোজোম বা 1 সেট ক্রোমোজোম, মানে একই রকম দেখতে ক্রোমোজোমগুলা 1 প্রস্থ থাকে, মানে 1 সেট থাকে। যেমন ধরলাম এ বি বি, সি সি, একটা ছোট একটা বড়, কিন্তু জিনিসটা কিন্তু একই। তো এরকম এটা 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 যদি শুধু এটা থাকে, এটাকে বলা হচ্ছে এন, এক প্রস্থ ক্রোমোজোম। যখন আরেক সেট থাকবে তখন এটাকে বলা হয়, এই দুইটাকে মিলে তখন বলা হবে হচ্ছে 2n বা 2 প্রস্থ ক্রোমোজোম। তো এইরকম ক্রোমোজোমের সেট অনুযায়ী পরিণত যে পুরুষ জননাঙ্গ থাকে সেটা হচ্ছে 2n হয়। তো এই পরিণত পুরুষ জননাঙ্গ থেকে একটা এক প্রস্থ ক্রোমোজোম আসে এবং পরিণত প্রাণীর স্ত্রী জননাঙ্গ আরেকটা 2n থেকে আরেক এক প্রস্থ ক্রোমোজোম আসে। অর্থাৎ মূলত একটা পরিণত পুরুষ বা স্ত্রী প্রাণীর জননাঙ্গ মূলত 2n হয়। তো 2n হইলে আমাদের দেহকোষ মূলত 2n বা 2 প্রস্থ ক্রোমোজোমে থাকে, এর বেশি থাকা সম্ভব নয়। তো পুরুষ থেকে আসে এক সেট, প্রাণী থেকে আসে এক সেট nn। যখন এই দুইটা আবার মিলিত হয় তখন আবার তৈরি করে হচ্ছে 2n, অর্থাৎ 2 প্রস্থ ক্রোমোজোম, মানে আবার সেই দেহকোষ তৈরি হয়ে গেল। তাইলে এইভাবে হচ্ছে মূলত স্ত্রী গ্যামেট থেকে মূলত হ্যাপ্লয়েড মানে হচ্ছে এক প্রস্থ বা এন, শুধু এন। এই হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। এটা হচ্ছে গ্যামেট। এই গ্যামেট আবার দুইটা মিলিত হয় 2 প্রস্থ আবার ক্রোমোজোম, যখন দেহকোষ তৈরি হয়ে যায়।
মানে ভ্রূণ তৈরি হয়। তো এই ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় কিছু স্তর তৈরি হয়। তো এটা আমরা দেখবো যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিনটা স্তর তৈরি হয়। ভ্রূণের তিনটে স্তর তৈরি হয়। মানে একটা ভ্রূণ যদি থাকে এরকম তার পাশে তিনটা লেয়ার তৈরি হয়। একটা মানে ভেতরেরটাকে বলা হচ্ছে অ্যান্ডোডার্ম, মাঝেরটাকে বলা হচ্ছে মেসোডার্ম এবং বাইরেটাকে বলা হচ্ছে একটোডার্ম। তো তিনটা লেয়ার থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয়। তো এটা আরো পরবর্তীতে আরো টিস্যু তন্ত্রতে ভালো জানতে পারবো। এরকম বিভিন্ন ভ্রূণীয় স্তর তৈরি হয় হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যে। তো উদাহরণটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের গর্ব রয়্যাল বেঙ্গল টাইগার। তো রাজ্যের যে পড়াশোনা, রাজ্য নিয়ে যে পড়াশোনা 5টা রাজ্যের, তো 5টা রাজ্য মূলত এইটুকু পড়লেই আনা, বৈশিষ্ট্য এবং উদাহরণ এই দুইটা পড়লেই আনা। এবং এখান থেকে কোশ্চেন যেরকম হবে আমি তো বললাম যে গ এবং ঘ তে এখান থেকে কোশ্চেন হয়। দুইটা চিত্র দেওয়া থাকে, যেমন এই রয়্যাল বেঙ্গল টাইগার চিত্র দেওয়া থাকলো, আর হচ্ছে ধরো ছত্রাকের মাশরুমের চিত্র দেওয়া থাকলো। তো গ নম্বরে কোশ্চেন হবে যে মাশরুমের মানে যে চিত্রটা দেওয়া থাকবে, সাপোজ এ দিয়ে চিহ্নিত করা থাকতে পারে, আর বাঘকে মনে করো, রয়্যাল বেঙ্গল টাইগারকে মনে করো বি দিয়ে চিহ্নিত করা থাকতে পারে। তো বলবে যে গ নম্বর কোশ্চেনে বলবে যে এটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত এবং এদের বৈশিষ্ট্যটা লেখো। তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা হচ্ছে মাশরুম, সো এটা হচ্ছে রাজ্য 3 যেটা ফানজাই বা ছত্রাক, এটার অন্তর্ভুক্ত, এবং ছত্রাকের বৈশিষ্ট্যগুলো আমাদের লিখতে হবে। ঘ নম্বরে এসে কোশ্চেন থাকবে হচ্ছে চিত্র এ এবং বি এর মধ্যে কোনটি উন্নত, ব্যাখ্যা করো। উন্নত কোনটা কিভাবে বুঝবো আমরা? যত নিচের দিকে থাকবে তত অনুন্নত। যেমন মাশরুম, এটা হচ্ছে রাজ্য 3 বা ফানজাইয়ের অন্তর্ভুক্ত, আর হচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে অ্যানিমেলিয়া বা রাজ্য 5-এর অন্তর্ভুক্ত। তাইলে অ্যানিমেলিয়া বা রয়্যাল বেঙ্গল টাইগার এটা হচ্ছে অধিক উন্নত। এটা আইডেন্টিফাই করার পরে আমরা হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো থাকে, দুইটার বৈশিষ্ট্য পার্থক্য আকারে লিখে দিলে মূলত কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তো এই হচ্ছে রাজ্য নিয়ে পড়াশোনা, শ্রেণীবিন্যাসের যাবতীয় বিষয়। তো আরেকটা যেটা বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, যার নাম হচ্ছে টমাস কেভলিয়ার টমাস কেভলিয়ার স্মিথ টমাস কেভলিয়ার স্মিথ এই ভদ্রলোক, তিনি হচ্ছে যে আমরা রাজ্য 2 যেটা পড়লাম, প্রোটিস্টা যেটা পড়লাম, রাজ্য 2, এই প্রোটিস্টা এই রাজ্যটাকে তিনি নামকরণটা একটু ঘুরায় করছে। মানে প্রোটিস্টা রাজ্যটাকে দুইটা ভাগে তিনি ভাগ করছে। একটাকে নাম দিয়েছে হচ্ছে প্রোটোজোয়া, আর একটা নাম দিয়েছে হচ্ছে ক্রোমিস্টা। তাহলে একটাকে নাম দিয়েছে হচ্ছে প্রোটোজোয়া আর একটাকে নাম দিতে হচ্ছে ক্রোমিস্টা। এই দুইটা ভাগে ভাগ করেন এবং আরেকটা কাজ করেন, সেটা হচ্ছে যে এই মোনেরা রাজ্যকে তিনি হচ্ছে ব্যাকটেরিয়া রাজ্য নামে পুনর্নামকরণ করেন। এই মনেরা রাজ্যটাকে ব্যাকটেরিয়া রাজ্য নামে পুনর্নাম করেন। মানে মনেরার উদাহরণ তো ব্যাকটেরিয়া, তো এই মনেরাকে ব্যাকটেরিয়াকে পুনর্নামকরণ করেন। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো এই ছিল রাজ্য নিয়ে পড়াশোনা। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। মানে আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে তো আমাদের আইডিয়া আসছে যে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে, 5টা রাজ্যে ভাগ করা হয়েছে, 2টা সুপার কিংডমে ভাগ করা হয়েছে, এটা বুঝলাম। কিন্তু এই শ্রেণীবিন্যাসের একটা পদ্ধতি আছে বা শ্রেণীবিন্যাস করার কিছু রুলস আছে। এর মধ্যে একটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপে ধাপে বিন্যস্ত করতে হবে। এখন এই ধাপটা কিরকম হবে? টোটাল 7টা ধাপে একটা জীবকে বা একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করা হবে। টোটাল 7টা ধাপে একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করা হবে, যার মধ্যে সবচেয়ে উপরে যে বা প্রথম যে ধাপ সেটা হচ্ছে রাজ্য, এরপরে পর্ব বা বিভাগ বা ফাইলাম বা ডিভিশন, এরপর হচ্ছে শ্রেণী বা ক্লাস, এরপর হচ্ছে বর্গ বা অর্ডার, এরপর হচ্ছে গোত্র বা ফ্যামিলি, এরপর হচ্ছে গণ বা জিনাস, এরপর হচ্ছে প্রজাতি বা স্পেসিস। তো এই যে 7টা ধাপে বিন্যস্ত করা হয়েছে এবং এই যে একটার পর একটা ধাপে যে বিন্যস্ত করার যে পদ্ধতিটা, এটাকে বলা হয় হচ্ছে হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি বলা হয় এটাকে। অর্থাৎ এই যে একটার পর একটা যে বিন্যস্ত করার যে পদ্ধতি, এটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। 7টা ধাপে বিন্যস্ত করার পদ্ধতি বলে নেস্টেড হায়ারার্কি। তো শ্রেণীবিন্যাস করার জন্য আন্তর্জাতিক স্বীকৃত এই 7টা ধাপে আমাদের বিন্যস্ত করতে হয়। এখন এই 7টা ধাপের মধ্যে সবচেয়ে উপরে আছে হচ্ছে রাজ্য বা কিংডম।
সবার উপরে হচ্ছে রাজ্য বা কিংডম, মানে আমরা যে এতক্ষণ 5টা রাজ্য পড়লাম, এইটা হচ্ছে রাজ্য বা কিংডম। এরপরে আরো কিছু সূক্ষ্ম বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার কিছু ভাগে ভাগ করা হয়, এদেরকে বলা হয় পর্ব বা বিভাগ। যেমন আমি যদি স্পেসিফিক একটা রাজ্যের কথা বলি, যেমন অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত কে? মানুষ। তাহলে মানুষ কোন রাজ্যের অন্তর্ভুক্ত? হচ্ছে অ্যানিমেলিয়া। এরপরে আরো কিছু সূক্ষ্ম বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষ এবং রয়্যাল বেঙ্গল টাইগার এই দুইটাকে আলাদা করে মানুষ এক পর্বে চলে গেল আর রয়্যাল বেঙ্গল টাইগার আরেক পর্বে চলে গেল, কিছু সূক্ষ্ম বৈশিষ্ট্যের কারণে, পার্থক্যের কারণে। এইভাবে মানুষ আবার যে পর্বের অন্তর্ভুক্ত, তো সেই পর্বের নটকর পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে মানুষ। তো সেই পর্বের যে প্রাণীগুলো থাকবে তারা আবার আরো কিছু সূক্ষ্ম পার্থক্যের উপর বেস করে বিভক্ত হয়ে যাবে, পার্থক্যের কারণে, সূক্ষ্ম কিছু বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে পৃথক হয়ে শ্রেণীতে আবার ভাগ হয়ে যাবে, বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যাবে। সেইখান থেকে আবার আরো কিছু বৈশিষ্ট্যের পার্থক্যের ভিত্তিতে আবার ভাগ হয়ে বিভিন্ন বর্গে ভাগ হয়ে যাবে, এরপরে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাবে, এরপরে বিভিন্ন গণে ভাগ হবে এবং সব শেষে বিভিন্ন প্রজাতিতে ভাগ হয়ে যাবে। যেমন মানুষ একটা প্রজাতি, সব মানুষ কিন্তু একই রকম, একই বৈশিষ্ট্য সবকিছু, তাহলে প্রজাতিতে এসে একটা জীবের সকল বৈশিষ্ট্য একই রকম হয়ে যায়, তখনই হচ্ছে সেটা প্রজাতিতে পৌঁছায়। তাহলে রাজ্যে কিন্তু অ্যানিমেলিয়া রাজ্যে কিন্তু অনেক জীব। তারপর পর্ব যেটা নটোকর্ড, তো নটোকর্ডে যখন আমরা ঢুকলাম তখন হচ্ছে আমরা কিছু কিছু আউট হয়ে গেল, আউট হয়ে ভিন্ন পর্বে চলে গেল, কেউ নটোকর্ডে আসলো, কেউ অন্য পর্বে চলে গেল। এরপরে আমরা যখন আবার শ্রেণীতে ঢুকলাম, মানুষের কথা যদি বলি, মানুষের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। এটা বইতে আরো বিস্তারিত বলা আছে যে মানুষের পর্ব হচ্ছে নটোকর্ড, কারণ নটোকর্ড নামক একটা জীবনে নটোকর্ড নামক একটা মেরুদণ্ডটাই মূলত প্রাথমিক অবস্থায় নটোকর্ডে পরিণত হয়, তো এই কারণে এটাকে বলা হয়েছে, পর্বটা হচ্ছে নটোকর্ড। তারপর শ্রেণীটা হচ্ছে ম্যামালিয়া শ্রেণী। ম্যামালিয়া শ্রেণী কারণ হচ্ছে এরা বাচ্চাকে স্তন পান করে আর কি, স্তন্যপায়ী প্রাণী যেটা ম্যামালিয়া। তো এরকম কারণগুলো বইতে বিস্তারিত বলা আছে, ওইখান থেকে পড়তে হবে। আর হচ্ছে মানুষের যদি বর্গ বলি সেক্ষেত্রে এটা হচ্ছে প্রাইমেট। আবার কিছু পার্থক্যের কারণে বর্গ চেঞ্জ হয়ে গেল, মানুষ প্রাইমেটে চলে আসলো, আবার ম্যামালিয়া শ্রেণী অনেকে অনেক অন্য বর্গে চলে গেল। তো সেম সিস্টেমে আবার গোত্র যেটা মানুষ হচ্ছে হোমিনিডি গোত্রে মানুষ চলে আসলো। তারপর আবার গণ যেটা হোমো, সেই হোমো গণে চলে আসলো। সবশেষে প্রজাতি হোমোসেপিয়েন্স, মানুষের প্রজাতি যেটা হোমোসেপিয়েন্স, সেই জায়গায় মানুষ চলে আসলো। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যতে সব প্রাণী থাকে, এরপরে বৈশিষ্ট্যের পার্থক্যের কারণে ধীরে ধীরে কমতে থাকে, যত নিচের দিকে যাবো তত প্রাণীর সংখ্যা কমতে থাকে। তাহলে প্রথমে হচ্ছে রাজ্যতে সব প্রাণী থাকবে, পর্বতে এসে কমে যাবে, এরপর শ্রেণীতে কমতে থাকবে, এরপর প্রজাতিতে একদম স্পেসিফাইড সব প্রাণীগুলো থাকবে, মানে বৈশিষ্ট্যগুলো একই রকম থাকবে। এইরকম 7টা ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। তো আমাদের 2টা টপিকস শেষ। প্রথম টপিকসটা হচ্ছে জীববিজ্ঞানের ধারণা এবং শাখা, এবং দ্বিতীয় টপিকসটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই 2টা টপিকস আমাদের শেষ। এখন আমরা এই অধ্যায়ের সবশেষ টপিকস যেটা, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। এইটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অধ্যায় ইম্পর্টেন্ট বলতে আমাদের জীববিজ্ঞানের যতগুলো অধ্যায় আছে সব অধ্যায়ের জন্য এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, দ্বিপদ নামকরণ পদ্ধতি। এখান থেকে মূলত ক বা খ এর কোশ্চেন হয়ে থাকে, এবং গ হয়, সেটা আমরা দেখবো একটু পরে যে কোন কোন কোশ্চেন হইতে পারে, কিভাবে কোশ্চেন হইতে পারে। তো দ্বিপদ নামকরণ পদ্ধতি জিনিসটা কি? দ্বিপদ নামকরণ পদ্ধতি জিনিসটা হচ্ছে বৈজ্ঞানিক নাম। দ্বিপদ নামকরণ পদ্ধতিটা মূলত বৈজ্ঞানিক নামকেই বলা হয়ে থাকে দ্বিপদ নাম। একটা প্রাণীর বৈজ্ঞানিক নামটাই মূলত তার দ্বিপদ নাম, বা দ্বিপদ নামকে বলা হচ্ছে বৈজ্ঞানিক নাম। এখন এই জিনিসটা কি মূলত? এই জিনিসটা হলো একটা প্রাণীর, ধরো মাছটা হচ্ছে, আমি বাংলাদেশে যদি কাউকে বলি মাছ, সে সহজেই বুঝতে পারবে মাছের কথা বলা হচ্ছে। আমি যদি আমেরিকাতে যাই, সেইখানে যদি আমি বলি মাছ, তারা কিন্তু কিছুই বুঝবে না যে মাছ জিনিসটা কি। বাট ওইখানে যদি আমি বলি ফিশ বললে তারা বুঝতে পারবে। আবার আমি যদি চায়নাতে যাই, চায়নাতে ম্যান্ডারিন ভাষা ইউজ হয়, তো ম্যান্ডারিন ভাষায় যারা ম্যান্ডারিন ভাষাভাষী আছে তাদের কাছে যদি আমি ফিশ বলি, সেক্ষেত্রে কিন্তু তারা বুঝবে না। আবার তাদের ভাষায় যদি আমি ওইটা বলি, সেক্ষেত্রে বুঝতে পারবো। এই যে মাতৃভাষার পার্থক্যের কারণে প্রতিটা প্রাণীর যে ভিন্ন ভিন্ন নামের যে সমস্যাটা, এক একটা দেশে এক এক রকম নাম ইউজ হচ্ছে, তো
তো এই সমস্যাটা থেকে উত্তরণের জন্য একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। নাম কি? ক্যারোলাস লিনিয়াস। তো এই ক্যারোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী, তিনি হচ্ছে 1753 সালে স্পেসিস প্ল্যান্টারাম নামক তার একটা বইতে তিনি হচ্ছে সর্বপ্রথম এই থিওরিটা উপস্থাপন করে, যে দ্বিপদ নামকরণের থিওরিটা উপস্থাপন করেন। তো ক্যারোলাস লিনিয়াসের ভাষ্যমতে বিষয়টা হচ্ছে যে এই যে নামের যে পার্থক্যটা, এক এক দেশে এক এক রকম পার্থক্য, এইটা না রেখে তিনি হচ্ছে সকল প্রাণীর জন্য একটা ইউনিক নাম বা একটা সার্বজনীন নাম তিনি হচ্ছে প্রবর্তন করেন, এবং এই সার্বজনীন নামটাই মূলত বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নাম নামে পরিচিত। অর্থাৎ তিনি এই সমস্যাটার সমাধান করতে পারছে যে আমি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে যদি আমি একটা নাম বলি, একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম বলি, তখন সেই প্রাণীটা আমরা বুঝতে পারবো যে সেই প্রাণীর কথা বলা হচ্ছে। তো এই বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণ প্রবর্তনের মাধ্যমে তিনি এই সমস্যাটা সমাধান করেন, যার কারণে এই ক্যারোলাস লিনিয়াসকে এই দ্বিপদ নামকরণের প্রবর্তক বা জনক বলা হয়। ক্যারোলাস লিনিয়াসকে দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বৈজ্ঞানিক নামের প্রবর্তক বা জনক বলা হয়। তো এইটা আমাদের এমসিকিউর জন্য মনে রাখতে হবে যে 1753 সালে ক্যারোলাস লিনিয়াস তার স্পেসিস প্ল্যান্টারাম নামক বইতে সর্বপ্রথম এই বৈজ্ঞানিক নামের কথা উল্লেখ করেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে দ্বিপদ নামকরণ পদ্ধতি, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার জন্য দুইটা সংস্থা কাজ করে, একটা হচ্ছে ICZN আর ICBN। ICZN মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর জিওলজিক্যাল নোমেনক্লেচার মানে হচ্ছে যে বৈজ্ঞানিক নাম, যেটা এটার ইংরেজি নাম হচ্ছে বায়োনোমিয়াল নোমেনক্লেচার, দ্বিপদ মানে হচ্ছে বায়োনোমিয়াল, নামকরণ হচ্ছে নোমেনক্লেচার। তো বায়োনোমিয়াল নোমেনক্লেচার, তো যার কারণে এই ICZN বা ইন্টারন্যাশনাল কোড ফর জিওলজিক্যাল নোমেনক্লেচার, আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। অর্থাৎ একটা হচ্ছে প্রাণী নিয়ে কাজ করে, একটা হচ্ছে বোটানি বা উদ্ভিদ নিয়ে কাজ করে। এই দুইটা সংস্থাই মূলত এই দ্বিপদ নামকরণ পদ্ধতি বা বৈজ্ঞানিক নামের সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে। এই সংস্থা থেকেই সব নাম স্বীকৃত হয়। প্রত্যেকটা প্রাণী বা উদ্ভিদের নামগুলো এই দুইটা সংস্থা থেকে স্বীকৃত হয়ে থাকে, ICZN আর ICBN। এটার পূর্ণরূপ আমাদের মনে রাখতে হবে, ইন্টারন্যাশনাল কোড ফর জিওলজিক্যাল নোমেনক্লেচার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই দ্বিপদ নামকরণের কিছু পদ্ধতি আছে। মানে আমি চাইলেই একরকম নাম রাখতে পারবো না, কিছু নিয়ম কানুন মেনে আমাকে এই একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম রাখতে হবে। এই দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আমরা এখন দেখব। প্রথম যেটা সেটা হচ্ছে যে এই একটা প্রাণীর যে আমি নামটা লিখবো, এটা অবশ্যই ল্যাটিন ভাষায় লিখতে হবে আমাকে। ল্যাটিন ভাষার শব্দ আমাকে ইউজ করতে হবে, ল্যাটিন ভাষায় লিখতে হবে। তাহলে ফার্স্ট শর্ত কি, দ্বিপদ নামকরণটা কোন ভাষায় হবে? বাংলাও না ইংরেজি না, এটা হবে ল্যাটিন ভাষায়। তাহলে বৈজ্ঞানিক নাম বা দ্বিপদ নামকরণটা হবে হচ্ছে ল্যাটিন ভাষায়। এরপরে যেটা সেটা হচ্ছে এটার দুইটা অংশ থাকবে। যেমন অনেকের নামে তিনটা অংশ থাকে, দুইটা অংশ থাকে। যেমন আমার নামে হচ্ছে তিনটা অংশ আছে। তো এরকম দুইটা অংশ, তিনটা অংশ না, এখানে বৈজ্ঞানিক নামের দুইটা অংশ থাকতে হবে। একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। এই যে আমরা একটু আগে দেখলাম শ্রেণীবিন্যাসের হচ্ছে 7টা ধাপ দেখলাম, এই ধাপের লাস্টের যে দুইটা ধাপ ছিল গণ এবং প্রজাতি, এই গণে যে নামটা তার থাকে সেটা, এবং প্রজাতিতে যে নামটা হয় সেটা, এই দুইটা নাম মিলে, দুইটা অংশ মিলে এই দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নাম হয়ে থাকে। তাহলে বৈজ্ঞানিক নামের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। প্রথম অংশটা হচ্ছে তার গণ, দ্বিতীয় অংশটা হচ্ছে তার প্রজাতির নাম। এরপরে যেটা সেটা হচ্ছে এই প্রত্যেকটা নাম হচ্ছে ইউনিক হইতে হবে, অনন্য হইতে হবে। যেমন আমাদের মানুষের নাম কিন্তু ইউনিক না, যেমন আব্দুর রহিম কিন্তু অনেকের নাম আছে, তাই না? কিন্তু উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে যদি আমি এরকম অনেক নাম রাখি, সেক্ষেত্রে আমি কিন্তু সঠিক আইডেন্টিফাই করতে পারবো না। তো যার কারণে প্রতিটা উদ্ভিদ এবং প্রাণীর অনন্য বা ইউনিক নাম হইতে হবে, একটা নাম ইউজ করতে হবে, ওই নাম পরবর্তীতে আর কোনো প্রাণী বা উদ্ভিদে ইউজ করা যাবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এরপরে যেটা সেটা হচ্ছে প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের এবং বাকি সব ছোট হাতের অক্ষরে হবে। অর্থাৎ আমরা যে দেখলাম দ্বিপদ নামকরণের দুইটা অংশ থাকে। তো আমরা যদি এখানে দেখি যে রুই মাছের যে বৈজ্ঞানিক নাম সেটা হচ্ছে ল্যাবিও রোহিতা।
ল্যাবিও রোহিতা। এই যে দুইটা অংশ, এইটার প্রথম অংশটাকে বলা হয় হচ্ছে গণ এবং দ্বিতীয়টাকে বলা হচ্ছে প্রজাতি। গণের নাম এবং প্রজাতির নাম, এই দুইটা মিলে এই রুই মাছের বৈজ্ঞানিক নাম তৈরি হয়। তো এই দুইটা অংশের প্রথম অক্ষর, অর্থাৎ এই যে ল্যাবিওর যে এল, প্রথম অংশের প্রথম অক্ষর এই যে ল্যাবিওর যে এল, এটা বড় হাতের অক্ষর হবে, বাকি সবগুলো হচ্ছে ছোট হাতের অক্ষর হবে। এই যে দ্বিতীয় অংশের যে আর, এটাও ছোট হাতের অক্ষর হবে। শুধুমাত্র প্রথম অংশের প্রথম হাতের অক্ষর বা প্রথম অক্ষরটা হচ্ছে বড় হাতের অক্ষর হবে, বাকি সবগুলো ছোট হাতের অক্ষর হবে। এটা হচ্ছে একটা নিয়ম। আমরা কিছু বৈজ্ঞানিক নাম দেখার সময় এই জিনিসটা লক্ষ্য করবো। এরপরে মুদ্রণের সময় এটা ইটালিক অক্ষরে লিখতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো বইতে লিখি বা প্রিন্ট করার সময়, কম্পিউটারে লেখার সময়, এটা ইটালিক অক্ষর মানে হচ্ছে এই যে বাঁকা যে অক্ষরটা থাকে, বাঁকা অক্ষরটা হতে হবে, ইটালিক অক্ষরে হইতে হবে। এখন আমরা তো হাতে লেখার সময় তো আর ইটালিক অক্ষর লিখতে পারি না, বা এটা সমস্যা, মানে বোঝা যাবে না। তো এই কারণে হাতে লেখার সময় এই ইটালিক অক্ষর আমরা লিখতে পারবো না, যার কারণে আমাদের হাতে লেখার সময় প্রত্যেকটা অংশের নিচে আলাদা আলাদা দুইটা আন্ডারলাইন করতে হবে। তো প্রতিটা অংশের নিচে আলাদা আলাদা দুইটা দাগ দিতে হবে। ল্যাবিও এবং রোহিতা, এই দুইটার মধ্যে নিচে আলাদা একটা দাগ দিতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে বড় হাতের অক্ষর হবে প্রথম অক্ষর, বাকি বাকি যে সব অক্ষর হচ্ছে ছোট হাতের অক্ষর হবে, এবং দুই অংশের নিচে হচ্ছে আন্ডারলাইন করে দিতে হবে হাতে লেখার সময়। মানে আমরা যখন খাতাটাতে লিখে যে কোনো জায়গায় পরীক্ষাতে লিখলে আন্ডারলাইন করে দিতে হবে। এই বিষয়গুলো যদি না মানা হয়, সেক্ষেত্রে বৈজ্ঞানিক নাম কিন্তু ভুল হবে। অনেক সময় ক নম্বর কোশ্চেন আসে যে ধানের বৈজ্ঞানিক নাম কি, বা রুই মাছের বৈজ্ঞানিক নাম কি। ল্যাবিও রোহিতা, আমরা যদি শুধু ল্যাবিও রোহিতা দিয়ে আসি বা এটার একটাও যদি আমরা মিস করি, সেক্ষেত্রে আমাদের টোটাল বৈজ্ঞানিক নামই ভুল হবে। ইভেন এই যে আন্ডারলাইন যদি আমরা না করি, সেক্ষেত্রে টোটাল কোশ্চেন অ্যান্সারটাই ভুল হবে, মানে 0 পাবো। তো এখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। তো এই পদ্ধতিতে আমরা হচ্ছে একটা প্রাণীর দ্বিপদ নামকরণ পদ্ধতি বা দ্বিপদ নামকরণ করতে পারি। এখন আমরা আমাদের বইতে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এই বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করতে হবে। বৈজ্ঞানিক নাম শুধু ক্লাস 10 না বা এসএসসিতে না, এটা ইন্টারমিডিয়েটেও আরো অনেক বৈজ্ঞানিক নাম আছে, বাট এখানে এসএসসিতে একটু কম দেওয়া আছে। এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। যেমন ধানের বৈজ্ঞানিক নাম কি? অরাইজা স্যাটিভা। এখন কথা হচ্ছে এইখানে কিন্তু আন্ডারলাইন করা নাই, কারণ এটা হচ্ছে বইতে লেখা হয়েছে, মুদ্রণ করা হয়েছে বা প্রিন্ট করা হয়েছে, যার কারণে এইটাতে কিন্তু আন্ডারলাইন করা নাই। তো এইটাতে করা নাই দেখে আমরা যেন, তাহলে কিন্তু ভুল। আমরা যখন খাতায় বা কোশ্চেনে অ্যান্সার লিখবো, তখন অবশ্যই এইগুলোর নিচে কিন্তু দাগ দিতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইভাবে যে প্যাঁচা লিখতে হবে বা বাঁকা লিখতে হবে, এরকম কোনো কথা নাই। আমি সোজা লিখে জাস্ট আন্ডারলাইন দিলেই হবে। তো ধানের বৈজ্ঞানিক নাম যেটা, সেটা হচ্ছে অরাইজা স্যাটিভা। এখন কথা হচ্ছে এই যে অরাইজা, এটা কিন্তু গণের নাম, ধানের গণের নাম অরাইজা। আর এই যে স্যাটিভা, এটা হচ্ছে প্রজাতির নাম। অরাইজা স্যাটিভা এটা হচ্ছে গণ এবং প্রজাতির নামে দুইটা অংশ মিলে তৈরি হবে। প্রত্যেকটা বৈজ্ঞানিক নামে দুইটা অংশ থাকবে। পার্ট হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস, এবং এইখানে যে প্রথম সি, এইটা কিন্তু বড় হাতের, বাকি সবগুলো হচ্ছে ছোট হাতের। তো কর্করাস ক্যাপসুলারিস। এরপর হচ্ছে আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। বুঝতে রাখতে হবে। কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটারোফিলাস। শাপলা হচ্ছে নিমফিয়া নলচালি। জবা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এখন এখানে কথা হচ্ছে, এখানে কিন্তু 3টা পার্ট না, এটা 2টা পার্টই। হিবিস্কাস একটা পার্ট, যেটা গণের নাম, আর রোজা সাইনেন্সিস হচ্ছে আরেকটা পার্ট। এবার হচ্ছে কলেরা জীবাণু, যেটা ভিব্রিও কলেরা। বানানটা কিন্তু ঠিক রাখতে হবে, বানান ভুল হলে সমস্যা। এটা খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। ভিব্রিও কলেরা, CHOLE RAE, নট RAE, কলেরাই। এগুলো দেখতে হবে ভালোভাবে। এবং বৈজ্ঞানিক নামের ক্ষেত্রে বৈজ্ঞানিক নামটা হচ্ছে মনে রাখার ক্ষেত্রে বিকৃত উচ্চারণ করলেও সমস্যা নেই, মানে মনে রাখার ক্ষেত্রে। ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। আর আসলে হচ্ছে পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। ইলিশের বৈজ্ঞানিক নাম হচ্ছে তেনুয়ালোসা ইলিশা। TENU, তেনুয়া, লোসা, LOSA, ইলিশা, ILISSA। কোনো ব্যাং, এটা একটু কঠিন, তবে
ভেঙে ভেঙে উচ্চারণ করলে এটা ইজি হয়ে যাবে। কোনো ব্যাংকটা হচ্ছে ডুট্টা, DUTTA, ডুট্টা ফ্রাইনাস, PHRY, ফ্রাইনাস, এনিওয়েস নাস, ডুট্টা ফ্রাইনাস মেলা, MELA, মেলা, মেলা, নস, NOS, নস, টিক, TIC, টিক, টাস, TUS। তাহলে ডুট্টা ফ্রাইনাস মেলানোস টিকটাস, ডুট্টা ফ্রাইনাস মেলানোস টিকটাস। দোয়েল, যেটা বাংলাদেশের জাতীয় পাখি, এটা কপসাইকাস সাউলারিস, কপসাইকাস সাউলারিস। রয়্যাল বেঙ্গল টাইগার, এটা ইজি, এটা হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। এবং সবশেষে মানুষ, এটা না জানলেই নয়, মানুষ, মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স। দুনিয়ার যেখানে যাওয়া যাক, হোমোসেপিয়েন্স মানে হচ্ছে মানুষ, হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স মানে হচ্ছে মানুষ। তো এই হচ্ছে সব উদ্ভিদ এবং প্রাণীর বৈজ্ঞানিক, এবং আরো কিছু অধ্যায়ের ভেতরে ভেতরে আছে, যেমন হচ্ছে যে কিছু যে ব্যাঙের নাম আছে, যেমন হচ্ছে জাকিরানা ঢাকা, তারপরে হচ্ছে রুই মাছ আছে ল্যাবিও রোহিতা, এরকম কিছু আছে। তো ওইগুলো আমাদের দেখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে নামকরণ পদ্ধতির আরো দুইটা রুলস আছে। এই দুইটা রুলস না পড়লেও সমস্যা নেই। এই দুইটা রুলসের মধ্যে আছে হচ্ছে একটা, যে দুইটা বিজ্ঞানী ধরলাম যে দুইটা বিজ্ঞানী, তো একজন বিজ্ঞানী ধান গাছের বৈজ্ঞানিক নাম দিল অরেঞ্জাস স্যাটিভা, তো তার কিছুদিন পর আরেকজন বিজ্ঞানী এসেও ধান গাছের নাম অন্য আরেকটা দিল। এই জিনিসটা হয় না। এই জিনিসটা হয় কিসের ভিত্তিতে? অগ্রাধিকারের ভিত্তিতে। অগ্রাধিকারের ভিত্তিতে যে আগে দিবে নাম, তার নামটাই গ্রহণযোগ্য হবে। তো এটা একটা রুলস, যে অগ্রাধিকার ভিত্তিতে যে আগে নাম দিবে দুইজনের মধ্যে, তার নামটা আগে গৃহীত হবে। আরেকটা রুলস হচ্ছে, যে নাম দিবে যে বিজ্ঞানী, মনে করো যে বিজ্ঞানীটা হচ্ছে যে জীবটার, যে উদ্ভিদ বা প্রাণীটার নাম ঠিক করবে বা নাম রাখবে, সেই নামের শেষে সেই বিজ্ঞানীর যে নাম, সেই নামের সংক্ষিপ্ত রূপটা দেওয়া যেতে পারে। সেই নাম এবং সে কত সালে লিখছে সেটা সাল দেওয়া যেতে পারে। যেমন হচ্ছে ধরো যে ধান, যেটা অরেঞ্জাস স্যাটিভা, এটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামকরণ করছে। তো এইটার শেষে, এই নামের শেষে জাস্ট অরেঞ্জাস স্যাটিভার নামের শেষে এল, বড় হাতের একটা এল মানে লিনিয়াস, এল মানে হচ্ছে লিনিয়াস, এবং ডট মানে লিনিয়াস, এবং হচ্ছে ধরলাম কত 1953 সাল, সরি 1753 সাল। তো 1753 সাল এইরকম ভাবে লেখা যাইতে পারে, তবে আমাদের ক্ষেত্রে এটা দরকার নাই। তো জাস্ট জানার জন্য যে নামের সংক্ষিপ্ত অক্ষর এবং কত সালে পাবলিশ করেছে সেটা সংক্ষেপে ইউজ করা যাবে। তো এই ছিল দ্বিপদ নামকরণ পদ্ধতির বিস্তারিত, এবং এর মাধ্যমে হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে শেষ হয়ে গেল। এবং এই অধ্যায়ের যে 3টে টপিকস আছে, সেই 3টে টপিকসের মধ্যে আমি আগেও বলেছি যে এই অধ্যায়ে 3টে টপিকসের মধ্যে প্রথম টপিকসটা এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট, এবং দ্বিতীয় এবং তৃতীয় টপিকসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যার মধ্যে দ্বিতীয় টপিকসটা হচ্ছে শ্রেণী বিন্যাস, যেটা সেই শ্রেণী বিন্যাসটা হচ্ছে এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট। আর তৃতীয় যে টপিকস দ্বিপদ নামকরণ, সেই দ্বিপদ নামকরণটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো কোশ্চেন কিভাবে হবে সেটাও দেখাই দিলাম। তো এই অধ্যায়টা খুব বেশি বোঝার কিছু নাই, তো যতটুকু বোঝা দরকার আমি বুঝাই দিছি। তো আশা করি সকলেই বুঝতে পারছো, এবং এরপরে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারো। আর হচ্ছে এই যে মুখস্থ বিষয়গুলো আছে অধ্যায়ের, যেমন হচ্ছে অধ্যায়ের শুরুতে হচ্ছে জীববিজ্ঞানের শাখাগুলা, ওইগুলা মুখস্থ করতে হবে, এবং এই যে বৈজ্ঞানিক নামগুলা, এগুলো মুখস্থ করতে হবে। আর হচ্ছে যে রাজ্যগুলা, শ্রেণীবিন্যাসের যে রাজ্যগুলো, এগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে, টেকনিক্স দিয়ে মনে রাখতে হবে, বা আমি তো বুঝিয়ে দিলাম, ওইভাবে মনে রাখতে হবে। মূলত সুপার কিংডম 1 এবং 2, প্রোক্যারিওটা ইউক্যারিওটা, এই দুইটা মনে রাখলেই মূলত বৈশিষ্ট্য অনেকাংশে হয়ে যায় আর কি। এরপরে কিছু কিছু বৈশিষ্ট্য হচ্ছে বই থেকে দেখে নেবে। তো সৃজনশীলে কিন্তু শ্রেণী বিন্যাসের যে রাজ্যগুলো, এগুলো কিন্তু সৃজনশীলে আসে, সো এগুলো আমাদের মনে রাখতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।